প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার 7 নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ অর্থাৎ জিমনোস্পার্ম ও এনজিওস্পার্ম নিয়ে আলোচনা করব। তো এখানে যাদের বীজ হয় অর্থাৎ যে সকল উদ্ভিদের বীজ হয় তাদেরকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নগ্নবীজী এবং অন্যটি হচ্ছে কি আবৃতবীজী, তাই না? দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এখন খেয়াল করে দেখো, নগ্নবীজীকে আবার ব্যক্তবীজী এবং আবৃতবীজীকে আবার গুপ্তবীজী বলা হয়। তো এখানে একটু খেয়াল করে দেখো যে আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ডিম্বক গর্ভ নিষেকের আগে ডিম্বক থাকে এবং ডিম্বক থেকে কি হয়, বীজে পরিণত হয় ডিম্বকটা, আর গর্ভাশয়টা ফলে পরিণত হয়। কিন্তু নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পূর্বে এই যে ডিম্বক আছে, ডিম্বকটা বীজে পরিণত হয় কিন্তু কোনো ধরনের গর্ভাশয় নাই, তাই না? গর্ভাশয় না থাকার কারণে এখানে কি হয় না, ফল তৈরি হয় না, অর্থাৎ বীজটা কি থাকে, নগ্ন অবস্থায় থাকে। তো এখানে অর্থাৎ ফল তৈরি হয় গর্ভাশয় থেকে, বীজ তৈরি হয় ডিম্বক থেকে। আর যদি গর্ভাশয় না থাকে তাহলে কি হবে না, ফল তৈরি হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে কি বলা হয়, নগ্নবীজী উদ্ভিদ বলে। বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ, এই আবৃতবীজী উদ্ভিদ প্রায় 4000 প্রজাতির, কিন্তু নগ্নবীজী উদ্ভিদ মাত্র 5 প্রজাতির, মনে রাখবা 5 প্রজাতির। যেরকম সাইকাস পেকটিনাটা, সাইকাস রেভুলুটা ইত্যাদি, পোডোকার্পাস নেরিফোলিয়াস ইত্যাদি হচ্ছে কি নগ্নবীজী উদ্ভিদ। আর নগ্নবীজী উদ্ভিদের পৃথিবীতে নগ্নবীজী উদ্ভিদের প্রায় 83টি গণ এবং 721টি প্রজাতি শনাক্ত করা হয়েছে, সন্ধান পাওয়া গেছে। 721টি প্রজাতি, মনে রাখবা 721টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, তারপর আসো নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ জিমনোস্পার্ম দেখি। তো এখানে এক নম্বর হচ্ছে উদ্ভিদটা কি বহুবর্ষজীবী। নগ্নবীজী উদ্ভিদ হচ্ছে বহুবর্ষজীবী, চিরসবুজ, স্পোরোফাইট, অসমৃদ্ধ প্রসব আর হেটেরোস্পোরাস ধরনের হয়ে থাকে, অর্থাৎ মাইক্রোস্পোর, মেগাস্পোর, পুং ও স্ত্রী স্পোরোফাইট তৈরি করে। ঠিক আছে, তারপর রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল গুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। মেগাস্পোরোফিলে স্ত্রী রেণু কোনো গর্ভাশয় তৈরি হয় না, অর্থাৎ এদের গর্ভাশয় গর্ভদণ্ড গর্ভমুণ্ড নেই। তারপর পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বকে পতিত হয়। ডিম্বক মেগাস্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে এবং গর্ভাশয় নেই বলে এদের কোনো ধরনের ফল সৃষ্টি হয় না, তাই না? আমরা তো একটু আগে দেখলাম। ওকে, তারপর আসো নগ্নবীজী উদ্ভিদের আরো বৈশিষ্ট্যগুলো কি দেখি আমরা। ফল সৃষ্টি হয় না বলে বীজ নিষিক্ত ডিম্বক অর্থাৎ নগ্ন অবস্থায় থাকে। তারপর নগ্নবীজী উদ্ভিদের দিন নিষেক ঘটে না, অর্থাৎ এখানে কোনো ধরনের দিন নিষেক ঘটে না। এখানে ব্যতিক্রম হচ্ছে অ্যাফিড্রাতে দিন নিষেক ঘটে, এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর তাই শ্বাস হচ্ছে কি এন্ডোস্পার্ম বা হ্যাপ্লয়েড ধরনের, আর নিষেকের পূর্বে সৃষ্টি হয় শ্বাস বা এন্ডোস্পার্ম। জাইলেম টিস্যুতে সত্যিকার কোনো ধরনের বেসেল কোষ থাকে না। তারপর ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না, সঙ্গী কোষ থাকে না। সকলে বায়ুপরাগী জীবনচক্রে অসমাকৃতির যৌনক্রম বিদ্যমান, সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। লিফস্কার নগ্নবীজী উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য। লিফস্কার যেটা, সেটা কি একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য নগ্নবীজী উদ্ভিদের। আচ্ছা, তারপর আমরা যদি দেখি যে নগ্নবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাস, উদাহরণ হিসেবে একটা সাইকাস পিকটিনাটা, এটা দেখো এখানে পাহাড়ি পরিবেশের মধ্যে একটা সাইকাস পিকটিনাটা দেখা যাচ্ছে। আর এটা শ্রেণীবিন্যাস কিংডম হচ্ছে প্লান্টি ডিভিশন, সাইকেডোফাইটা, ক্লাস হচ্ছে সাইকেডোপসিডা, অর্ডার সাইকেডেলেস, আর ফ্যামিলি সাইকেডেসি এবং জিনাস হচ্ছে কি সাইকাস। ওকে, তারপর আসো গঠন বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদের গঠন কেমন, এটা হচ্ছে অন্যান্য বীজযুক্ত উদ্ভিদের ন্যায় সাইকাস উদ্ভিদটাও কি স্পোরোফাইট ধরনের, অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত। তাহলে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ কি এটা কি মূল আছে, কাণ্ড আছে, তাই না? এই যে পাতা আছে। তারপর সাইকাসের কাণ্ড সাধারণত অশাখ, স্থূল এবং বেলুনাকার, সিলিন্ড্রিক্যাল ধরনের হয়ে থাকে। কাণ্ড 8 থেকে 14 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। আবার কোনো কোনো প্রজাতি দেখা যায় যে তার চেয়ে উঁচু হয়, যেমন সাইকাস মিডিয়া। পাতা কাণ্ডের অগ্রভাগে মুকুটের ন্যায় অবস্থান করে।
এবং প্রতিটি পাতা পক্ষল যৌগিক। কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিলাকারে সাজানো থাকে। তারপর আসো কচি পাতা ফার্নের ন্যায় কুণ্ডলিত মুকুলপত্র বিন্যাসযুক্ত বা সার্সিনেট ভার্নেশন। তারপর সাইকাস উদ্ভিদের যৌগপত্র বা পর্ণপত্র ফোলিয়াস লিফ ছাড়া আরো এক দু প্রকার বাদামি বর্ণের শল্কপত্র বা স্কেল লিফ আছে। এছাড়া শল্কপত্রগুলো যৌগপত্রের মুকুলকে আবৃত করে রাখে। পাম উদ্ভিদ ও ফার্নের পাতার সাথে সাইকাসের পাতা কিছুটা মিল সম্পন্ন বলে সাইকাসকে অনেক সময় কি বলা হয়, পাম ফার্নও বলা হয়ে থাকে। ওকে, তারপর আসো সাইকাসের মূল। তো এখানে দেখো মূল সাইকাসের মূলের একটা ছবি দেওয়া আছে। তো এখানে কি হয়, প্রাথমিক পর্যায়ে সাইকাসের প্রধান মূল থাকে, যে এই লম্বাগুলি দেখতে পাচ্ছ, তো এগুলো হচ্ছে প্রধান মূল, ঠিক আছে। কিন্তু একটা সময় পরে কি হয়, স্বল্পস্থায়ী, কারণ স্বল্প এই মূল হচ্ছে মানে প্রধান মূলটা স্বল্পস্থায়ী, অল্পকাল পরে প্রধান মূল নষ্ট হয়ে যায় এবং পরে সেখানে অস্থানিক মূল সৃষ্টি হয়। আর এই অস্থানিক মূল কি হয়, সেখানে অসংখ্য ছোট ছোট খাটো দ্যাঘ্র শাখা সৃষ্টি করে এবং ভূমির উপরিতলে দ্যাঘ্র শাখা বিশিষ্ট সকল মূল এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং মূলের মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি শেষে নষ্ট ক্যানা ইত্যাদি সায়ানোব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। হওয়ার ফলে কি হয়, সেই মূলগুলো, এই যে দেখো এই মূলগুলো কেমন অন্যরকম ধরনের হয়ে গেছে। এইগুলা আছে কি হয়, স্বাভাবিকভাবে সরু না হয়ে এগুলা বিকৃতি আকৃতি ধারণ করে এবং সেই কারণে সামুদ্রিক প্রবাল বা কোরালের মতো দেখায়। এইগুলি দেখো কেমন সামুদ্রিক কোরালের মতো দেখাচ্ছে এবং এটার কারণে কি হয় যে এই কোরাল আকৃতির এসব মূলকে কোরালয়েড রুট বলে এবং এগুলোকে রুট টিউবারকুলও বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে সাইকাসের মূল। সাইকাসের মূল হচ্ছে কোরালয়েড মূল, মনে রাখবা এটা হচ্ছে কোরালয়েড মূল। তারপর আসো সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট ধরনের, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। তারপর উদ্ভিদ খাড়া পাম জাতীয়, বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না, অর্থাৎ এদের বীজ নগ্ন অবস্থা থেকে এবং পাতা হচ্ছে বৃহৎ পক্ষল যৌগিক, কাণ্ডের মাথা থেকে সর্পিল আকারে সজ্জিত থাকে। পাতা একটু আগে তোমরা চিত্রের মধ্যে দেখছো যে কি পাতাগুলো কি ছিল, সর্পিল আকারে সজ্জিত ছিল। তারপর কচি পাতার ভার্নিশনটা হচ্ছে সার্সিনেট বা কুণ্ডলিত, পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান এবং গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। পুংরেণু রেণুপত্রগুলো একত্রিত স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্টিরোপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। হেটারোস্পোরি অর্থাৎ যৌন জননে মেগা ও ম্যাক্রোস্পোর সৃষ্টি হয় এবং বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। সাইকাসের শুক্রাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ লাঠিমের মতো সচল বহু ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে। মনে রাখবা সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদকুলের সর্ববৃহৎ, তাই না? এটা আমরা দেখবো সামনের চিত্রের মধ্যে। তো সাইকাসের উদ্ভিদের সাথে ফার্নের কিছু সাদৃশ্য আছে। ফার্নের কিছু সাদৃশ্য যেমন সাইকাস ও ফার্ন উভয়ই কি স্পোরোফাইট, তাই না? দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, এই দিক থেকে মিল আছে। তারপর উভয়ের পাতা হচ্ছে পক্ষল যৌগিক, উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে, সার্সিনেট ভার্নিশন। তারপর উভয় উদ্ভিদের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত, উভয়ের জীবনচক্রে অসমাকৃতি জনক্রম বা হেটেরোমরফিক অল্টারনেশন অফ জেনারেশন বিদ্যমান। ওকে, তারপর আসো জীবন্ত জীবাশ্ম। সাইকাস কি, তোমরা জানো সাইকাস কি বলা হয়, জীবন্ত জীবাশ্ম বলা হয়। জীবন্ত জীবাশ্ম কি, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল হলো বর্তমানকালে কোনো জীবিত উদ্ভিদের বৈশিষ্ট্য যদি অতীতকালের কোনো জীবাশ্ম উদ্ভিদের বৈশিষ্ট্যের সাথে মিল সম্পন্ন হলে তাকে জীবন্ত জীবাশ্ম বলে এবং সাইকাস একটি জীবন্ত জীবাশ্ম। কেন বলা হয়, কারণ হচ্ছে সাইকাস উদ্ভিদ সাইকাডেলেস বর্গের অন্তর্গত এবং প্রাথমিক মেসোজোয়িক যুগে সাইকাডেলেস বর্গের অনেক উদ্ভিদ পৃথিবীব্যাপী বিস্তৃত ছিল, কিন্তু এদের অনেকে এখন বিলুপ্ত এবং এদেরকে পাওয়া যায় জীবাশ্ম বা ফসিল হিসেবে। আর এই বর্গের সাইকাস সহ 9টি গণের প্রায় 100টি প্রজাতি এখনো পৃথিবীর বুকে টিকে আছে এবং এদের অনেক বৈশিষ্ট্য সেই আদিকালে বিলুপ্ত জীবাশ্ম সাইকাসের বৈশিষ্ট্যের অনুরূপ এবং আদি প্রকৃতির, এই জন্য সাইকাস সহ বর্তমানকালে সকল সাইকাসকে কি বলা যায়, জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়ে থাকে। তাহলে পারবে না, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, এটা পরীক্ষা আসে। তারপর আসো জনন। সাইকাসের মূলত দুই ধরনের জনন হয়, একটা হচ্ছে অযৌন জনন এবং অন্যটি হচ্ছে যৌন জনন। অযৌন জননের ক্ষেত্রে জননটা হচ্ছে কি শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ছাড়া অন্য সব ধরনের বংশবৃদ্ধি প্রক্রিয়া হলো কি অযৌন জনন ধরনের। আর অযৌন জননের ক্ষেত্রে সাইকাস উদ্ভিদের কাণ্ডে এক প্রকার মুকুল সৃষ্টি হয়। দেখো এই যে এখানে একটা মুকুল তৈরি হচ্ছে, তাই না? এদিক থেকে হইতে পারে।
তো মুকুল হইলো তখন এটা যে কি হবে, এই মুকুলকে অন্যত্র রোপণ করলে তা পূর্ণাঙ্গ সাইকাস উদ্ভিদে পরিণত হবে। যেটা হচ্ছে এটাকে নিয়ে অন্য জায়গায় লাগাই দিলে কি হবে, রোপণ করলে কি হবে, গোড়ায় চারা তৈরি হবে, এগুলা একটা নতুন সাইকাসে পরিণত হবে। তারপর মার্চ এপ্রিল মাসে কোনো কোনো সাইকাস প্রজাতির গোড়া থেকে চারা সৃষ্টি এবং চারা উঠিয়ে লাগালে নতুন সাইকাস উদ্ভিদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেই দেহে সৃষ্ট অঙ্গের মাধ্যমে নতুন চারা নতুন গাছের সৃষ্টি হয় বলে এই প্রক্রিয়াকে অঙ্গ জনন প্রক্রিয়া বলা হয়ে থাকে। এ হলো সাইকাসের অযৌন জনন প্রক্রিয়া। এখন আসলে আমরা যৌন জনন প্রক্রিয়াটা দেখি। যৌন জননের ক্ষেত্রে কি হয় দেখো, এখানে যৌন জননের ক্ষেত্রে হচ্ছে পুরুষ ও স্ত্রী উদ্ভিদ আলাদা থাকে, অর্থাৎ স্ট্রোবিলাস তৈরি করে। পুরুষ আর স্ত্রী উদ্ভিদ কি থাকে, আলাদা থাকে এবং স্ট্রোবিলাস তৈরি করে। আর স্ট্রোবিলাসে মেগাস্পোর এবং মাইক্রোস্পোর তৈরি। দেখো এখানে সাইকাসের পুংস্ট্রোবিলাস, অর্থাৎ এই যে এটা হচ্ছে মাইক্রোস্পোর পুংস্ট্রোবিলাস, আর এটা হচ্ছে মেগাস্পোর অর্থাৎ মাইক্রোস্পোরোফিল। এই দুইটা হচ্ছে কি মাইক্রোস্পোরোফিল। পুংস্ট্রোবিলাস এবং কি মেগাস্পোরোফিল এবং স্ত্রী রেণুপত্র থাকে। আচ্ছা, তাহলে এখন চলো আমরা এই দুইটা সম্পর্কে আগে জেনে নিই, তারপর হচ্ছে আমরা যৌন জনন কিভাবে হয় সেটা জানি। তো প্রথমে পুংস্ট্রোবিলাস সম্পর্কে জেনে নিই। পুং রেণুপত্রগুলো মিলে তৈরি করে কি পুংস্ট্রোবিলাস, আর এটা মোচাকৃতি ধরনের হয়ে থাকে। দেখো এই যে মোচাকৃতি ধরনের, এবং এর মাথায় করে অগ্রভাগে থাকে অ্যাপোফাইসিস, সরু অংশকে বলে অ্যাপোফাইসিস। আচ্ছা, এটা হচ্ছে মোচাকৃতির পুংস্ট্রোবিলাস, এবং পুং রেণুপত্র সরু বর্ধিত মাথাকে কি বলা হয়, অ্যাপোফাইসিস বলা হয়। পুং রেণুপত্রের পৃষ্ঠদেশে বহু স্পোরাঞ্জিয়া, এক বচনে স্পোরাঞ্জিয়াম তৈরি হয় এবং 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, যাকে সোরাস বলে। স্পোরাঞ্জিয়ামের ভেতরে স্পোর মাতৃকোষ সৃষ্টি হয়। প্রতিটি স্পোর মাতৃকোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় হ্যাপ্লয়েড পুংরেণু বা মাইক্রোস্পোর তৈরি করে। তারপর পুংরেণু থেকে কি হয়, পুংরেণু থেকে শুক্রাণু তৈরি হয়। তাহলে এই যে এখানে দেখো ফ্লোচার্ট মধ্যে আছে যে পুংরেণু সরু মাথা থেকে অ্যাপোফাইসিস বলে স্পোরাঞ্জিয়া তৈরি হয়, সোরাস তৈরি হয়। আর তারপর হচ্ছে এখানে 2 থেকে 5টি কি থাকে, স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে, 2 থেকে 5টি। তারপর এখানে দেখো এই যে ফ্লোচার্ট আছে, স্পোরাঞ্জিয়া থেকে কি হয়, স্পোর মাতৃকোষ, তারপর হ্যাপ্লয়েড পুংরেণু এবং তারপর হচ্ছে কি শুক্রাণু, এই ধাপে তৈরি হয়। আচ্ছা, তারপর আসো, তো এখন আসো আমরা স্ত্রী রেণুপত্র বা স্ত্রী স্ট্রোবিলাসটা দেখি। এটা কি, এটা হচ্ছে কি যে স্ত্রী রেণুপত্র মিলে তৈরি করে এবং এটা হচ্ছে ঢিলাভাবে সাজানো থাকে। তাহলে এটা স্ত্রী রেণুপত্র কিনারে কি থাকে, ডিম্বক তৈরি হয়। এই যে দেখো ডিম্বক, গোল গোল ডিম্বক তৈরি হচ্ছে, এবং উপরে কি থাকে, পিনিউল থাকে। এগুলো হচ্ছে পিনিউল। আর এটা ফনাতলা সাপের মতো দেখায় এবং এই জন্য এটাকে কি হয়, অনেক সময় দেখবা সর্পমুনি রূপে বিক্রি করে বাজারে। আসলে এগুলো হচ্ছে ঠিক না। তো দেখো এখানে ডিম্বক থেকে কি হবে, স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হবে এবং এখান থেকে হ্যাপ্লয়েড স্ত্রী রেণু, তারপর হচ্ছে আর্কিগোনিয়াম, তারপর হচ্ছে ডিম্বাণু তৈরি হবে। তো এইভাবে মূলত হচ্ছে স্ত্রী রেণু ডিম্বক থেকে ডিম্বাণুটা তৈরি হবে। এরপর কি ঘটবে, এরপর হচ্ছে যে যেটা হবে সেটা হচ্ছে কি নিষেক তৈরি হবে, তাই না? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে কি বলে, নিষেক বলে তোমরা জানো। তো এখন দেখো নিষেক যে পুংরেণুপত্র বাহিত হয়ে স্ত্রী উদ্ভিদের ডিম্বকের অগ্রভাগে প্রকোষ্ঠে পতিত হয় এবং পোলের টিউব সৃষ্টি করে। এই যে পুংরেণু, এটা ডিম্বকের অগ্রভাগে পতিত হয়েছে, তাই না? পতিত হয়েছে এবং পোলেন টিউবের ভিতরে কি হয়, শুক্রাণু তৈরি হয়। যে পোলেন টিউব তৈরি করছে, তারপর শুক্রাণু তৈরি করছে। আর সাইকাসের শুক্রাণু লাঠিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট, অর্থাৎ ফ্লাজেলা হওয়ার কারণে সে কি থাকবে, সচল থাকবে। শুক্রাণু আর্কিগোনিয়ামে প্রবেশ করে, তারপর শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়ে জাইগোট তৈরি করবে। তো তারপর কি হবে, জাইগোট তৈরি করে পরবর্তীতে যে ডিম্বক, ডিম্বক একটা বীজে পরিণত হয় এবং বীজ কি অঙ্কুরিত হয়ে নতুন সাইকাস উদ্ভিদের সৃষ্টি হয়। তো এইভাবে মূলত হচ্ছে কি সাইকাসের যে নিষেকটা সেটা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। তো সাইকাসকে কি করা হয়, শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে পাতা, ঘর সাজানোর কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। সাইকাসের পাতা দিয়ে সুন্দর মাদক তৈরি করে এবং ফুলের ডালি, তোরণ সাজাতে সাইকাসের কচি পাতা ব্যবহৃত হয়ে থাকে। তারপর সাইকাস সার্সিনালিস এর স্ফীতকন্দ বিষ হতে এক প্রকার এবারুট বা বালি প্রস্তুত করা এবং সাইকাস রেপুটার বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর আরো কিছু অর্থনৈতিক গুরুত্ব, যেমন সাইকাস পিকিনাটা উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যবহৃত হয়। কোনো কোনো প্রজাতির বীজ হতে, সাগু এবং কাণ্ডের মধ্যে হতে মদ তৈরি করা হয় এবং সাইকাস সার্সিনালিস কচি পাতা পাকস্থলী পীড়া ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তারপর সাইকাসের স্ত্রীনুপত্র দেখতে অনেকটা ফনাতলা সাপের মতো। আমরা আগে জেনেছি যে শহর বন্দরের রাস্তার ধারে কি করা হয়, এগুলা
স্বল্পমূল্যে নামে বিক্রি করা হয়। যদিও এগুলো হচ্ছে কি স্বর্গরোগের ওষুধ এবং স্বল্পরোগের ওষুধ হিসেবে বিক্রি করে, কিন্তু আসলে এটা কি এর কোনো ওষুধি গুণ নেই। তোমরা মনে রাখবে এটা। ঠিক আছে? তো এই হলো আমাদের আজকের ক্লাস। আজকে আমরা জিমনোস্পার্ম অর্থাৎ নগ্নবীজী উদ্ভিদের ডিটেলস কভার করলাম। এখন তারপর হচ্ছে আগামী ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করা হলো। আগামী ক্লাসে আমরা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তো এতক্ষণ ধরে ক্লাস করার জন্য তোমাদেরকে ধন্যবাদ।